আলাইকুম, স্বাগতম সবাইকে আরকেরাত চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমার পিছনে হোয়াইট বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অষ্টম অধ্যায়ে অবস্থিত। তো এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমাদের প্রতি বছরে দেখা যায় পরীক্ষাতে 10 মার্কের একটা সিকিউ আসে এই চ্যাপ্টার থেকে, এবং কিছু এমসিকিউ আসে। পরবর্তীতে যখন আমরা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিই, তখন দেখা যায় এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা এমসিকিউ চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওগুলো এমনভাবে সাজাচ্ছি যাতে তোমরা এমসিকিউতে ভালো করতে পারো, সিকিউতে ভালো করতে পারো, এবং পরবর্তীতে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, সেখানে যখন তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, তখনও যেন তোমরা এই চ্যাপ্টারের ফুল মার্ক আনসার করতে পারো। ঠিক আছে, ফুল মার্ক অর্থাৎ ফুল মার্ক পেতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমাদের এই চ্যাপ্টারের মূল থিম হচ্ছে অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায়টির মূল থিম হচ্ছে অবচয়, অর্থাৎ এই চ্যাপ্টারের অবচয় সংক্রান্ত ম্যাথগুলো আসে। এখন এই অবচয় তুমি জানতে গেলে তোমাকে যে বিষয়টা নিয়ে জানতে হবে সেগুলো হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ। দেখো, একটি কারবারে আমি ফার্স্টে একটু পড়াবো, তার আগে আমি স্থায়ী সম্পত্তিটা তোমাকে চেনাবো। দেখো, একটি কারবারে কি কি সম্পদ থাকে, যেমন ধরো একটি কারবারের মধ্যে থাকে হচ্ছে চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট, তারপর থাকে স্থায়ী সম্পদ, তারপর কি থাকে স্থায়ী সম্পদ, তারপর থাকে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ, আরো অন্যান্য সম্পদ থাকে। তো মূলত এই সম্পদগুলো থাকে কারবারে। দেখো, চলতি সম্পদ কাকে বলে? যে সম্পত্তিগুলো আমরা 1 বছরের মধ্যে পূর্ণ নিষ্পত্তি ঘটে, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা চলতি সম্পদ বলি। যেমন ধরো হাতে নগদ, ব্যাংকে জমা বা নগদ তহবিল, তারপর প্রাপ্য হিসাব, দেনাদার, সমাপনী, মূলোৎপন্ন, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা কি বলি? আমার কারেন্ট অ্যাসেট অথবা চলতি সম্পদ। আর স্থায়ী সম্পত্তিগুলো কি? যেমন ধরো দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, ঠিক আছে, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা কি বলি? স্থায়ী সম্পত্তি বলি। দেখো, একটা জিনিস দেখো, এই যে অবচয়টা মূলত এই স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়। কিসের উপর ধার্য করা হয়? স্থায়ী সম্পত্তির উপর। যেহেতু স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়, তাহলে আমরা এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র স্থায়ী সম্পত্তিটাকেই প্রাধান্য দিয়ে আমরা এই চ্যাপ্টারটি করবো। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। দেখো, এখন আমি স্থায়ী সম্পত্তি জিনিসটাকে তোমাদেরকে বুঝাই। আমরা কিন্তু অবচয় শিখবো, কিন্তু অবচয় শিখতে গেলে অবশ্যই তোমাকে স্থায়ী সম্পত্তিকে সেটা জানতে হবে। তাহলে আমি লিখলাম এখানে স্থায়ী সম্পত্তি। দেখো, যে সম্পত্তিগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ক্রয় করা হয়, যার উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, এবং যা পণ্য বিক্রয়ের জন্য নয়, পণ্য বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা কি বলবো? স্থায়ী সম্পত্তি বলবো। ঠিক আছে, কি বলছি বলতো? যেগুলো নাকি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে নয় এবং যা থেকে মুনাফা অর্জন করা হবে, যে সম্পত্তিগুলো থেকে মুনাফা অর্জন করা হবে, যা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ক্রয় করা হয়, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা কি বলবো? স্থায়ী সম্পত্তি। তো একটা স্থায়ী সম্পত্তি হচ্ছে 3 ধরনের। যেমন ধরো একটা কি আমরা বলছি স্থায়ী সম্পত্তি কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে দৃশ্যমান, যেগুলো দেখা যায়, দৃশ্যমান, আর একটা হচ্ছে অদৃশ্যমান, আর একটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে স্থায়ী সম্পত্তি কয় ধরনের? 3 ধরনের। কি কি বলছি? দৃশ্যমান, অদৃশ্যমান, প্রাকৃতিক। তো দৃশ্যমান সম্পত্তিগুলো কি কি? যে সম্পত্তিগুলো দেখা যায়, ছোঁয়া যায়, মানে এটা কি অস্তিত্ব আছে, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা কি বলবো? আমার দৃশ্যমান সম্পত্তি। যেমন ধরো আমি এখানে লিখলাম ভূমি বা জমি, ঠিক আছে, তারপর মনে করো দালান কোঠা, তারপর মনে করো যন্ত্রপাতি, কলম কালি নাই, তারপর তার মনে করো আমাদের আসবাবপত্র। ঠিক আছে, এগুলো হচ্ছে দৃশ্যমান, এগুলো সবই দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এই জন্য এগুলোকে বলা হয়েছে দৃশ্যমান সম্পত্তি। তারপরে অদৃশ্যমান সম্পত্তিগুলো কি? দেখো, অদৃশ্যমান সম্পত্তি হচ্ছে আমাদের, যেমন ধরো সুনাম, এটা কারবারের সুনাম থাকে, ঠিক আছে, তারপরে মনে করো প্যাটেন্ট, তারপর মনে করো ট্রেডমার্ক, আরো আছে, আমি 3টা লিখলাম, ট্রেডমার্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে অদৃশ্যমান, এগুলো আসলে কোনো অস্তিত্ব নাই, কিন্তু এগুলো শোনা যায়, দেখা যায় না, ছোঁয়া যায় না। ঠিক আছে, এই ধরনের এগুলোকে বলা হয়েছে আমাদের অদৃশ্যমান সম্পদ। এগুলো কোনো অস্তিত্ব নাই, কিন্তু এগুলো একটা ভ্যালু আছে,
এই যে সব জিনিসের একটা ভ্যালু আছে কিন্তু এগুলো কি না বলতো, এগুলোর একটা মূল্য আছে কিন্তু এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না। তারপরে আমাদের প্রাকৃতিক সম্পদ, যেমন ধরো কয়লা খনি, তারপরে তোমার তেলের খনি, ঠিক আছে, এই বা বনাঞ্চল, এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা কি বলবো, প্রাকৃতিক সম্পদ। দেখো একটি কারবারে বর্তমান সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কি যে একটি কারবারে 40 থেকে 90 ভাগই হচ্ছে তাদের স্থায়ী সম্পত্তিতে মানে বিনিয়োগ করা হয়, অর্থাৎ তার মোট বিনিয়োগে 40 থেকে 90 ভাগই কি বলা হয়, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা সম্পত্তি কত প্রকার, স্থায়ী সম্পত্তি হচ্ছে কি বলা হয় 3 প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান, অদৃশ্যমান, একটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে স্থায়ী সম্পত্তি কত প্রকার, দৃশ্যমান 3 প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান, অদৃশ্যমান আর প্রাকৃতিক। এইসব সম্পত্তির উপরে এসব সম্পত্তির যে ক্ষয় হয় এই ক্ষয়টাকে মূলত কি বলা হয় বলতো, অবচয় বলা হয়। অর্থাৎ এসব সম্পত্তির যে একটা ক্ষয় হয় এই ক্ষয়টাকে কি বলা হয়, অবচয় বলা হয়। আচ্ছা, অবচয়টা নিয়ে আমি পরবর্তীতে মানে অবচয় নিয়ে আমরা পরবর্তীতে বলবো, কিন্তু আমরা আগে স্থায়ী সম্পত্তি আরেকটু কথা বলি। স্থায়ী সম্পত্তির জিনিসটা কি, দেখো এসব সম্পত্তির যে ক্ষয় হয় বা এসব সম্পত্তির যে একটা হ্রাস পায়, মূল্য হ্রাস পায়, এই হ্রাস পাওয়াটাকে আমরা কি বলি, আমাদের অবচয় বলি। তো দেখো এই যে আমাদের দৃশ্যমান সম্পত্তিগুলো আছে, এই দৃশ্যমান সম্পত্তির মধ্যে যে ভূমিটা আছে, হ্যাঁ, এই ভূমিটাকে আমরা বলি কি যে এই ভূমির কোনো ক্ষয় নাই, এই ভূমি থেকে অবচয় ধরা হয় না, ঠিক আছে। কারণ এই ভূমিটার উপরে কখনো কি ধরা হয় না, অবচয় ধার্য করা যায় না। কারণ হচ্ছে এই ভূমিটা হচ্ছে একটা কোম্পানির স্থায়ী সম্পত্তি। কারণ যতদিন এই কোম্পানিটা থাকবে বা যতদিন প্রতিষ্ঠানটা থাকবে ততদিন ওই ভূমিটাও থাকবে। কিন্তু দেখো মনে করো ভূমি, এই যে এটা মনে করো ভূমি, এটা একটা প্রতিষ্ঠানের ভূমি, তো এই ভূমির উপর একটা কারখানা স্থাপন করা হয়েছে। সাপোজ ধরো এটা কারখানা স্থাপন করা হয়েছে, তো এই কারখানাটা হচ্ছে একটা দালান কোঠা, এটা আমরা বলতে পারি দালান কোঠা বলে। অর্থাৎ এটা কিন্তু ভূমি, এই ভূমির উপর কি তৈরি করা হয়েছে, দালান কোঠা তৈরি করা হয়েছে। এই দালান কোঠার উপর দেখো, এই দালান কোঠাতে মনে করো আমাদের যন্ত্রপাতি বা কিছু যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, কিছু আসবাবপত্র ক্রয় করা হয়েছে। কিন্তু এই যে আমরা দালান কোঠা তৈরি করলাম, যন্ত্রপাতি তৈরি করলাম, ক্রয় করলাম, আসবাবপত্র ক্রয় করলাম, এইসব 3টা সম্পত্তির কি আছে বলতো, ক্ষয় আছে। একদিন না একদিন এই সম্পত্তিগুলো কি হয়ে যাবে বলতো, আমাদের ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এই ভূমির কখনো কি হবে না বলতো, ক্ষয় হবে না। এই জন্য এই ভূমির উপর কি করা হয় না, বা ভূমি বা জমির উপরে কি করা হয় না, আমাদের অবচয় ধার্য করা হয় না। শিক্ষার্থীরা দেখো তাহলে একটা জিনিস, সেটা হচ্ছে মনে করো এটা একটা কোম্পানি, ধরো এটা একটা বাটা কোম্পানি, এটা বাটা কোম্পানি। তো এই বাটা কোম্পানি এটা হচ্ছে তাদের জমি, এই জমিতে তারা বা এই ভূমিতে তারা কারখানা স্থাপন করছে, সেখানে দালান কোঠা তৈরি করা হয়েছে, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, আসবাবপত্রগুলো ক্রয় করা হয়েছে। কিন্তু এই যে বাটা শব্দটা, এটা কিন্তু তাদের একটা সম্পত্তি। এই সম্পত্তিগুলো সবই হচ্ছে দৃশ্যমান, এগুলো হচ্ছে সবই দৃশ্যমান, তারা আমরা যারা এগুলো অস্তিত্ব আছে। কিন্তু এই যে বাটা শব্দটা আমরা শুধু শুনি, এটা কিন্তু দেখি না, আমরা এটা ছুঁতে মানে এটা স্পর্শ করা যায় না। তো এইটা হচ্ছে বাটা কোম্পানির একটা কি বলতো, এটা সম্পত্তি। সেটা কি ধরনের সম্পত্তি, অদৃশ্যমান। এই বাটা শব্দটা হচ্ছে একটা অদৃশ্যমান সম্পত্তি। তো বাটার একটা সুনাম আছে, তাই না, বাটার কিন্তু একটা সুনাম আছে, এই সুনামটা হচ্ছে বাটা কোম্পানির একটা সম্পত্তি। আর এই বাটা জিনিসটা হচ্ছে একটা বলতো একটা শব্দ, এই শব্দটা একটা বাটা কোম্পানির বলতো সম্পত্তি। সেটা কি ধরনের সম্পত্তি, ট্রেডমার্ক জাতীয় সম্পত্তি। এই সম্পত্তিগুলো কি হয়, মানে ভ্যালু আছে, এই সম্পত্তিগুলো একটা মূল্য আছে, এই সম্পত্তিগুলো দেখতে মানে আমাদের দেখা যায় না, যার অস্তিত্ব নাই, ছোঁয়া যায় না, কিন্তু এগুলো একটা ভ্যালু আছে, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। তাহলে এই যে আমরা কারখানা স্থাপন করতে যে সম্পত্তিগুলো মানে যে জিনিসগুলো প্রয়োজন হয়, জমি, তারপরে দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এই জিনিসগুলো হচ্ছে দৃশ্যমান। কিন্তু ওই কোম্পানিটা যে নামে হবে, তার ব্র্যান্ডটা যেটা হবে, সেই ব্র্যান্ডটা কিন্তু অদৃশ্যমান, সেটা ছোঁয়া যায় না। এই ব্র্যান্ডগুলো হচ্ছে ওই সম্পত্তি, ওই কোম্পানির কি বলতো, অদৃশ্যমান সম্পত্তি, বুঝতে পারছো। এবং যেগুলো একটা নিজস্ব ভ্যালু আছে, যেগুলো নিজস্ব মূল্য আছে, বুঝতে পারছো। দেখো এইসব সম্পত্তির উপরে মূলত এই যেগুলো দৃশ্যমান সম্পত্তি, এই দৃশ্যমান সম্পত্তির উপরে কি করা হয়, মূলত অবচয় ধার্য করা হয়। আর এই অদৃশ্যমান সম্পত্তির উপরে করা হয় হচ্ছে অবলোপন। অর্থাৎ আমরা দেখো যে অবচয়, অর্থাৎ দৃশ্যমান সম্পত্তির উপরে আমরা যে অবচয় ধার্য করব এবং অদৃশ্যমান সম্পত্তির উপর আমরা কিছু যে জিনিসটা মানে অবচয় ধার্য করবো, সেটাকে আমরা কি বলবো, অবলোপন বলবো, ঠিক আছে। এই যে এই অবচয় এবং অবলোপনগুলো হচ্ছে একটা কোম্পানির অদৃশ্যমান ব্যয় বা অস্পর্শনীয় ব্যয়। এই সম্পত্তিগুলো এই খরচ, এগুলোকে কি বলা হবে, খরচ বলা হবে। কি ধরনের খরচ,
অদৃশ্যমান খরচ। এগুলো একটা কোম্পানিকে মুনাফা হ্রাস করে দেয়, অর্থাৎ প্রতি বছর যে আমার যে মুনাফাটা হবে সেই মুনাফা থেকে হ্রাস করে দেয় এই অবচয়গুলো, ঠিক আছে, এগুলো অদৃশ্যমান। এই জন্য আমাদের এই দৃশ্যমান বা অদৃশ্যমান স্থায়ী সম্পত্তিগুলোকে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে মূলধনী জাতীয় ব্যয়। আর এই যে অবচয় হবে এগুলোর উপর যে মানে অবলোপন বা আমাদের অবচয়গুলো হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে এগুলো আমরা এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তিগুলোকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয় বলবো। আর এর উপর যে অবচয় এবং অবলোপনগুলো ধরা হয় সেগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। যাক, আমরা অবশ্যই আরো কিছু বলবো, তার আগে আমরা এই স্থায়ী সম্পত্তি নিয়ে আরো কিছু বলি। তাহলে আমরা কিছুর উপরে অবচয় ধার্য করা হয় না বলতো? ভূমি বা জমির উপরে অবচয় ধার্য করা হয় না, কারণ ভূমি বা জমিটা হচ্ছে একটা কোম্পানির চিরস্থায়ী কি বলতো সম্পদ। যতদিন এই সম্পদ কোম্পানিটা থাকবে ততদিনই আমাদের এই জমি বা ভূমিটা থাকবে, ঠিক আছে। এই ভূমির মূল্য নির্ধারণ করা হয়, মূলত ভূমির যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটা কিভাবে, যে ভূমি যে ক্রয় করছি সেই ভূমির মূল্যটা এবং এই ভূমিটা রেজিস্ট্রেশন করতে বা ভূমির যে আনুষঙ্গিক ভূমিটা দখল করতে, ভূমির দখল খরচ বা ভূমির যে আমাদের মনে করো খাজনা, ভূমির যে মনে করো রেজিস্ট্রেশন খরচ, তারপরে ভূমির নামজারি, এই ধরনের যত ধরনের খরচ সমস্ত খরচ যোগ করে দিলে আমরা ভূমির মূল্য পেয়ে যাব, ঠিক আছে। যাই হোক, আমরা ভূমির উপরে মনে রাখবো এই ভূমি বা জমির উপরে আমাদের কি করা হয় না, অবচয় ধার্য করা হয় না, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা এই স্থায়ী সম্পত্তি নিয়ে আরেক কিছু কথা বলি। দেখো, আন্তর্জাতিক মান IAS 16 এই অনুযায়ী এইসব সম্পত্তিগুলোকে আমাদের প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, কি বলছি, আমাদের আন্তর্জাতিক অর্থাৎ IAS 16 এই প্রপার্টি অর্থাৎ এই যে আমাদের স্থায়ী সম্পত্তিকে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে অবহিত করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এই স্থায়ী সম্পত্তিকে এই প্রপার্টি, প্লান্ট বা ইকুইপমেন্ট অর্থাৎ আমাদের পরিসম্পদ, দালানকোঠা এবং যন্ত্রপাতি নামে লিপিবদ্ধ করে থাকে। কিন্তু আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে তখন এই সম্পত্তিগুলোকে আমরা কি লিখি, ফিক্সড অ্যাসেট অর্থাৎ আমাদের স্থায়ী সম্পত্তি নামে অথবা ব্লক অ্যাসেট নামে আমরা অবহিত করে লিখে থাকি। যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করি অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন করি তখন এই সম্পত্তিগুলোকে আমরা স্থায়ী সম্পত্তিগুলোকে আমরা কি লিখি, ফিক্সড অ্যাসেট বা ব্লক অ্যাসেট। কিন্তু যখন আমাদের আন্তর্জাতিক অর্থাৎ IAS 16 অনুযায়ী এই সম্পত্তিগুলোকে আমরা তিনটা নামে রাখতে পারি, একটা হচ্ছে পরিসম্পদ, দালানকোঠা অথবা ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি, তাহলে কি প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এবং বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ীও এই যে আমাদের এই স্থায়ী সম্পত্তিগুলোকে আমরা বাংলাদেশের কোম্পানিগুলোকে তারা কি করে, এই প্রপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্ট নামে শিরোনাম দিয়ে এই স্থায়ী সম্পত্তিগুলো লিপিবদ্ধ করে থাকে, ঠিক আছে। দেখো, হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক নীতি অনুযায়ী ঐতিহাসিক মূলনীতি অনুযায়ী এই স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়। তাহলে শিক্ষার্থীরা কি বললাম, যে হিসাব বিজ্ঞান আমাদের যখন স্থায়ী সম্পত্তিগুলো আমাদের লিপিবদ্ধ করা হয় তখন আমাদের হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূলনীতি অনুযায়ী ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়। সেখানে আমাদের IAS 16 অনুযায়ী বলা আছে এই যে আমরা যে সম্পত্তিগুলো কিনি সেই সম্পত্তির মূল্যের সাথে এই যে আনুষঙ্গিক খরচ যে থাকবে, আনুষঙ্গিক খরচ কি যেমন ধরো সংস্থাপন ব্যয়, ঠিক আছে, তারপরে তোমার পরিবহন ব্যয়, এই সমস্ত খরচগুলো যোগ করলে যে মূল্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির মূল্য, ঠিক আছে, স্থায়ী সম্পত্তির মোট মূল্য, ক্রয় মূল্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই IAS 16 অনুযায়ী অর্থাৎ IAS 16 অনুযায়ী আমাদের বলা হয়েছে, ঠিক আছে, যে আমাদের লিপিবদ্ধ করা হবে কিভাবে, ক্রয় মূল্যটা অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্য লিপিবদ্ধ করা হবে। যে সম্পত্তিটা আমরা ক্রয় করব ওই সম্পত্তির সাথে সাথে যে খরচগুলো তৈরি হবে, সংস্থাপন ব্যয়, পরিবহন, এই ধরনের খরচগুলো আমরা যোগ করে দিলে আমরা ওই সম্পত্তির কি পেয়ে যাবো বলতো, মোট মূল্যটা পেয়ে যাবো, ঠিক আছে। এইভাবেই সম্পত্তিটা লিপিবদ্ধ করা হয়, স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয়। এখন আমরা অবচয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অবচয় নিয়ে কথা বলবো। তো অবচয় নিয়ে কথা বলার পূর্বে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা। কিভাবে সাপোর্ট করবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়া, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি পারো অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবা আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবা।
ঠিক আছে। তাহলে অবচয় কি? অবচয় হচ্ছে দেখো ক্ষয়। অবচয় মানে ক্ষয়, অর্থাৎ সম্পত্তির যে ক্ষয় হয় বা সম্পত্তির মূল্য যে হ্রাস পায়, এই মূল্য হ্রাস পাওয়া বা ক্ষয় হওয়াকে আমরা কি বলবো? আমরা অবচয় বলবো। ঠিক আছে। প্রতি বছর যে সম্পত্তি থেকে আমরা একটা ক্ষয় হয় বা সম্পত্তির যে মূল্য হ্রাস পায় সেটাকে আমরা কি বলবো? অবচয় বলবো। ঠিক আছে। তাহলে দেখো অবচয় ইংলিশ শব্দ হচ্ছে অবচয়। অবচয় ইংলিশ শব্দ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। ঠিক আছে। এই ডেপ্রিসিয়েশন শব্দটা ল্যাটিন শব্দ ডেপ্রিটিয়াম থেকে উদ্ভব হয়। এই ডেপ্রিটিয়াম মানে হচ্ছে ডি মানে এখানে কমে যাওয়া, কমে যাওয়া। ঠিক আছে। আর পিটিএম মানে হচ্ছে মূল্য। তাহলে আমরা বলতে পারি মূল্য কমে যাওয়াকে আমরা অবচয় বলি, তাই না? অবচয় তাহলে কিসের মূল্য কমে যাওয়া? অর্থাৎ স্থায়ী সম্পত্তির যে মূল্যটা কমে যায় ওই জিনিসটাকে আমরা কি বলবো? অবচয় বলবো। ঠিক আছে। তাহলে অবচয় হচ্ছে একটা কোম্পানির অদৃশ্যমান খরচ। এটা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে আমরা লিখি পরিচালন ব্যয়ের মধ্যে। আবার আর্থিক অবস্থা বিবরণীতে আমরা যে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরা হয় ওই স্থায়ী সম্পত্তি থেকে এটা মাইনাস করা হয়। ঠিক আছে, প্রতি বছরই। তো দেখো এই অবচয়টা হচ্ছে আনুমানিক খরচ। কেন আনুমানিক খরচ? একটা দেখো একটা অবচয় মানে একটা সম্পত্তিতে অবচয় বের করতে গেলে 3টা উপাদান লাগে। কি উপাদান? সেটা হচ্ছে ক্রয় মূল্য। যেমন ওই সম্পত্তির ক্রয় মূল্য লাগে, ক্রয় মূল্য আমাদের প্রয়োজন হয়। তারপরে ভগ্নাবশেষ মূল্য প্রয়োজন হয়, ভগ্নাবশেষ মূল্য প্রয়োজন হয়। তারপর আয়ুষ্কাল প্রয়োজন হয়। ঠিক আছে, আয়ুষ্কাল প্রয়োজন হয়। এই 3টা উপাদানের উপর ভিত্তি করে আমাদের এখানে অবচয় নির্ধারণ করা হয়। দেখো ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝানো হয়েছে একটা সম্পত্তির মেয়াদ থাকে, ওই মেয়াদটা যখন শেষ হবে ওই সম্পত্তি ধরা হয় যে এই সম্পত্তির মেয়াদ শেষে এত টাকায় বিক্রি করা হবে। ঠিক আছে, ওই বিক্রয় মূল্যকে আমরা কি বলবো? ভগ্নাবশেষ মূল্য। এটা হচ্ছে আনুমানিক। এজন্য যেহেতু আনুমানিক ভগ্নাবশেষ মূল্য মানে নির্ধারণ করা হয়, এজন্য এই অবচয়টাকে বলা হয় আনুমানিক ব্যয়। তাহলে আমরা অবচয় নিয়ে আমরা বিস্তারিত বললাম। আমরা পরবর্তীতে আমরা অবচয় কিভাবে ধার্য করতে হয়, কি একটা মানে বিভিন্ন পদ্ধতিতে একটা সম্পত্তির উপর কিভাবে অবচয় ধার্য করতে সেটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে আমরা অবচয় নিয়ে যেহেতু কথা বলবো, আজকে এই পর্যন্তই। তো যাওয়ার পূর্বে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে লাইক করে দেবা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।